আজ 22শে জুন সোমবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুনের পার্টি আসলে বিজেপির তৈরি করা পার্টি, চাঞ্চল্যকর দাবি অধীর চৌধুরীর। এক একজন 40 কোটি টাকা নিয়ে মমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দল বদল করেছে। এই মন্তব্যের ফলে মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি পথে 20 জন সাংসদ। সিনেমা দেখার আমন্ত্রণ জানাতে সিপিআইএম এর আলিমুদ্দিন স্ট্রিটে প্রসেনজিৎ। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। হুমায়ুনের পার্টি আসলে বিজেপির তৈরি করা পার্টি, চাঞ্চল্যকর দাবি অধীর চৌধুরীর। হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি আদতে বিজেপি স্পন্সর্ড। রবিবার বহরমপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। শনিবার মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গ দিবসের সরকারি অনুষ্ঠানের কর্মসূচিতে নওতার বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে রাজ্যের মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপরে এই মন্তব্য করেন অধীর চৌধুরী। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, হুমায়ুনকে বিজেপি রক্ষা করছে মুসলিম ভোট কাটার জন্য, তা সকলেই জানে। বাবরি মসজিদ নিয়ে এত আলোচনা হয়, অথচ এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় প্রস্তাবিত ওই মসজিদের নির্মাণস্থল কোথাও লেখা নেই এই স্থানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হবে। হিন্দু ধর্মের সুরসুরি দিয়ে বিজেপি ভোট নিচ্ছে আর মুসলিম ধর্মের সুরসুরি দিয়ে হুমায়ুন ভোট নিচ্ছে, তাই তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। অধীর দাবি করেন, মুর্শিদাবাদের মানুষ আগেই জানতেন এখানে বাবরি মসজিদের নামে যে দল তৈরি হয়েছে তা বিজেপি স্পন্সর টিম। দিল্লিতে এখন তৃণমূলের 20 জন বিজেপি স্পন্সর সাংসদও জোগাড় হয়েছে। অধীর চৌধুরী দাবি করেন, ভারতে বাবরি মসজিদ ভেঙে বিজেপি ক্ষমতায় এসেছিল, আর এখন এখানে তাদের ডবল ইঞ্জিন সরকার রয়েছে। তাদের জামানায় কোথাও বাবরি মসজিদ হতে দেবে বলে আমি বিশ্বাস করি না। এগুলি মানুষের সঙ্গে করা ছলনা। পাশাপাশি যোগ চর্চার কৃতিত্ব বিজেপিকে দিতে নারাজ অধীর। তিনি বলেন, ভারতে 5000 বছর ধরে যোগ চর্চা চলছে এবং স্বামী বিবেকানন্দ বিশ্ব দরবারে ভারতের যোগকে তুলে ধরেছেন। রাজ্য বাজেট, বাংলাদেশি নাগরিকদের ডিপোর্ট এবং ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন অধীর। তবে এ সমস্ত অভিযোগ খারিজ করে হুমায়ুন কবির বলেন, তার দলের সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। তিনি জানান, বাবরি মসজিদের নির্মাণ কাজ চলছে এবং 2028 সালের মধ্যে তা সম্পূর্ণ হওয়ার আশা রয়েছে। বিজেপিও জানায়, সরকারি অনুষ্ঠানে সৌজন্য বজায় রেখে সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আপনাদের কি মনে হয়, হুমায়ুন কবির কি সত্যিই বিজেপির বি টিম? কমেন্ট করে জানান। এক একজন 40 কোটি টাকা নিয়ে মমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দলবদল করেছে। এই মন্তব্যের ফলে মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি পথে 20 জন সাংসদ। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দাবি করেছিলেন, তৃণমূল ছেড়ে এনসিপিতে যোগ দেওয়া বিদ্রোহী সাংসদদের টাকার বিনিময়ে দলবদল করেছেন এবং মাথাপিছু অন্তত 40 কোটি টাকা নিয়েছেন। এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। দলত্যাগী সাংসদদের অভিযোগ, মহুয়া সংবাদ মাধ্যমের সামনেও তাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। এই পরিস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের উপস্থিতিতে সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠক করেন এনসিপিতে যোগ দেওয়া 20 জন সাংসদ। সেখানে মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং মানহানির মামলা দায়েরের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। গত কয়েক সপ্তাহে তৃণমূলের অন্দরে ভাঙন দেখা দিয়েছে। লোকসভার 28 জন সাংসদের মধ্যে 20 জন এনডিএ শরিক এনসিপিআইকে যোগ দিয়েছেন। তবে মহুয়া মৈত্র তিনি দল না ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন এবং দল ত্যাগীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সরব হয়েছেন। সিনেমা দেখার আমন্ত্রণ জানাতে সিপিআইএম এর আলিমুদ্দিন স্ট্রিটে প্রসেনজিৎ। রবিবার দুপুরে সিপিআইএম এর রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছলেন অভিনেতা ও প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে তার সঙ্গে দেখা হয় সিপিআইএম এর নেতা বিমান বসুর। প্রসেনজিতের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক সৌরভ পলধি। সেই সময় আলিমুদ্দিনে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। হঠাৎ এই সফরের কারণ নিয়ে জল্পনা তৈরি হলেও পরে জানা যায়, আগামী 26শে জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিতের প্রযোজনায় তৈরি ছবি অনেক দিন পর। ছবিটির পরিচালক সৌরভ পালধি। সেই ছবির বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ জানাতেই বিমান বসুর সঙ্গে দেখা করতে যান প্রসেনজিৎ। জানা গিয়েছে, শুধুমাত্র বিমান বসুই নন, বিভিন্ন রাজনৈতিক দলের এমন অনেক বিশিষ্ট ব্যক্তিকেও ছবিটি দেখার আমন্ত্রণ জানানো হচ্ছে, যারা সিনেমা ও নাটকের অনুরাগী। শ্রমিক ভট্টাচার্য ও স্বপন দাশগুপ্তের মতো ব্যক্তিত্বদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। 25 লক্ষ টাকা ঋতব্রত নিয়েছে নিজে বিধায়ক হওয়ার জন্য। সন্দীপন সাহাকে বিপ্লবী বলে কটাক্ষ কুণাল ঘোষের। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বিতর্কে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে সরাসরি নিশানা করলেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তার দাবি, দলের অ্যাকাউন্ট থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 25 লক্ষ টাকা এবং সন্দীপন সাহা 25 লক্ষ টাকা নিয়েছেন নির্বাচনী খরচের জন্য। কুণালের অভিযোগ, ঋতব্রত নিজের বিধায়ক নির্বাচনের প্রচারে মোট 26 লক্ষ টাকা খরচ করেছেন, যার মধ্যে 25 লক্ষ টাকা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে আরটিজিএস এর মাধ্যমে গিয়েছে। একইভাবে সন্দীপন সাহার নির্বাচনী খরচ 27 লক্ষ 1372 টাকা।
টাকা, যার মধ্যে 25 লক্ষ টাকা এসেছে দলের অ্যাকাউন্ট থেকে। এদিকে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করেছে পুলিশ। ওই অ্যাকাউন্টগুলিতে থাকা প্রায় 440 কোটি টাকা আপাতত তোলা যাবে না। প্রথমে অরূপ বিশ্বাস ব্যাংককে চিঠি দিয়ে লেনদেন বন্ধ রাখার আবেদন জানান। পরে অবৈধ লেনদেনের অভিযোগ তুলে বিধাননগর সাইবার থানার দ্বারস্থ হয় ঋতব্রত শিবিরও। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে রাজনৈতিক চাপানুতর আরও তীব্র হয়েছে। ময়নাগুড়ির ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জলপাইগুড়ির ময়নাগুড়িতে NH-27 এর উল্লাডাবাড়ি জোড়াবাঁধ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় সরকারি বাসের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারের সংঘর্ষে মৃত্যু হয়েছে 6 জন যাত্রী এবং আহত হয়েছেন 39 জন। শিলিগুড়ি থেকে কোচবিহারগামী উত্তরবঙ্গ পরিবহন নিগমের বাসটি রবিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার ঘোষণা করেছেন। পাশাপাশি গুরুতর আহতদের 1 লক্ষ টাকা করে এবং সামান্য আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে বলেও ঘোষণা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। নবান্ন সূত্রে খবর, তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের সঙ্গে কথা বলে দ্রুত উদ্ধার কাজের নির্দেশ দিয়েছেন। ময়নাগুড়ির দুর্ঘটনায় শোক প্রকাশ অভিষেকের। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে এক্সে পোস্ট। জলপাইগুড়ির ময়নাগুড়ির ভয়াবহ পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু এবং 39 জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ময়নাগুড়ির মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় বেশ কয়েকটি মূল্যবান প্রাণ হারিয়ে গিয়েছে এবং অনেকেই গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অভিষেক বলেন, এই কঠিন সময়ে শোকার্ত পরিবারগুলির প্রতি আমার অন্তরের গভীর সমবেদনা রইল। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন। তৃণমূল সাংসদ আরও আশা প্রকাশ করেন যে এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য ও মানসিক শক্তি পাবে। উল্লেখ্য, শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি NBSTC বাসের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মেন রোড ও হাইওয়েতে টোটো চলাচলে লাগাম, কড়া বার্তা পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটো ও ই-রিকশার সংখ্যা দ্রুত বাড়লেও যত্রতত্র চলাচল এবং যানজটের অভিযোগের জেরে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে পরিবহন দপ্তর। পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, প্রধান রাস্তা বা হাইওয়েতে আর টোটো বা ই-রিকশা চলতে দেওয়া হবে না। যেসব রাস্তায় ভারী যানবাহন চলাচল করে সেখানে এই ছোট ও ধীরগতির যানবাহনের পরিবর্তে এলাকার অভ্যন্তরীণ ছোট রাস্তায় চলাচলের জন্য নির্দিষ্ট রুট তৈরি করা হবে। মন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে ভারী যান চলাচল রাস্তায় টোটোর উপস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যাত্রী সুরক্ষা নিশ্চিত করা ও যানজট কমানোই সরকারের প্রধান লক্ষ্য। পরিবহন দপ্তরের এই সিদ্ধান্ত কার্যকর হলে মেইন রোডে যানজট এবং ছোটখাটো দুর্ঘটনার সংখ্যা কমবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তবে টোটো চালকদের জন্য নতুন রুট ম্যাপ বা গাইডলাইন কিভাবে তৈরি করা হবে সেদিকেই এখন নজর সাধারণ মানুষের। যোগাসন করতে গিয়ে ল্যাজে গোবরে বিহারের স্বাস্থ্যমন্ত্রী। অ্যাম্বুলেন্স ডাকুন বলে ঠাট্টা করলেন নেটিজেনরা। আন্তর্জাতিক যোগ দিবসে পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে যোগাসন করতে গিয়ে হিমশিম খেলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পাশে বসে যোগাসনে অংশ নিলেও প্রশিক্ষকের নির্দেশ মেনে আসন করতে গিয়ে বারবার তাল কাটতে দেখা যায় তাকে। কখনো হাত পা এলোমেলোভাবে নাড়তে, আবার কখনো ভারসাম্য হারাতে। একবার মুখ্যমন্ত্রীর দিকে ঢলে পড়ার উপক্রম হতেও দেখা যায় তাকে। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় মজার মন্তব্যের বন্যা। কেউ অ্যাম্বুলেন্স ডাকতে বলেন, কেউ আবার কটাক্ষ করে লেখেন যোগ করতে গিয়ে বিয়োগ না হয়ে যান। তবে সমালোচনায় বিশেষ গুরুত্ব দিতে নারাজ নিশান্ত কুমার। অনুষ্ঠান শেষে তিনি জানান, স্কুল ও কলেজের পাঠ্যক্রমে যোগাসনকে অন্তর্ভুক্ত করার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। তবে তার মতে এই ব্যবস্থা সম্পূর্ণ ঐচ্ছিক হওয়া উচিত এবং এর সঙ্গে কোনো নম্বর বা মূল্যায়ন যুক্ত করা উচিত নয়। ঘটনাটি ঘিরে বিহারের রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। মোদির যোগ মঞ্চে শুভেন্দু ছাড়া আর কেউ নেই, রাজনৈতিক তাৎপর্য নিয়ে জোর চর্চা। আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোডে প্রথমবারের মতো আয়োজিত হলো যোগ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে মঞ্চে রাজ্যপাল NK রবি ও কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও গণপত রাও যাদবের পাশাপাশি বাংলা থেকে একমাত্র উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখযোগ্যভাবে কেন্দ্রের 2 প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর, এমনকি রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকেও মঞ্চে দেখা যায়নি। নবান্ন সূত্রে খবর, মঞ্চে কারা থাকবেন তা নির্ধারণ করেছিলেন প্রধানমন্ত্রীর সচিবালয়। এই
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলায় প্রশাসন এবং দলের কৌশলগত সিদ্ধান্তে শুভেন্দু অধিকারীর ওপরে দিল্লির এক ছত্র আস্থা রয়েছে। সাম্প্রতিক সময় তৃণমূলের বিদ্রোহী বিধায়ক এবং সাংসদদের সঙ্গেও শুভেন্দুর সক্রিয় ভূমিকা তার রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়েছে। তাদের মতে রেড রোডের যোগ মঞ্চের ছবি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলায় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রভাব এবং অগ্রাধিকারকেই আনুষ্ঠানিক শিলমোহর। বিতর্কিত অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারির পরোয়ানা জারি করল বেঙ্গালুরু আদালত। বিতর্কিত অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বেঙ্গালুরু আদালত। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ু এই 4 রাজ্যে একই নামে 4টি ভোটার আইডি কার্ড বানানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দিলীপ কুমারের দায়ের করা এই মামলার ভিত্তিতে বেঙ্গালুরু ম্যাজিস্ট্রেট আদালত এই পদক্ষেপ করেছে। অভিযোগ, একাধিকবার সমন পাঠানো এবং এর আগেও দুবার জামিন অযোগ্য গ্রেপ্তারির পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও প্রকাশ রাজ আদালতে হাজির হননি। এরপর 48তম এসিজেএম আদালত এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করে, কিন্তু বারবার আদালতে অনুপস্থিত থাকার কারণে এবার তৃতীয়বারের মতো প্রকাশ রাজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও চলচ্চিত্র মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। শিক্ষককে গ্রেপ্তারির ঘটনায় ক্ষুব্ধ বিচারক, এজলাসেই হাত জোর করে ক্ষমা ও দুঃখ প্রকাশ। মাথাভাঙা হাই স্কুলের শিক্ষক তন্ময় চক্রবর্তীর বিরুদ্ধে এক ছাত্রকে শাসন করার অভিযোগে মামলা দায়ের এবং গ্রেপ্তারির ঘটনায় ভরা এজলাসেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করলেন বিচারক। ঘটনাটি শুরু হয় যখন দেরি করে ক্লাসে আসা এবং টানা 3 দিন অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে এক ছাত্র শিক্ষকের সঙ্গে অভব্য আচরণ করে। পরে ছাত্রের অভিভাবক থানায় অভিযোগ দায়ের করেন এবং শিক্ষককে গ্রেপ্তার করা হয়। মামলার প্রেক্ষাপট শুনে বিচারক মন্তব্য করেন, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই ধরনের মামলা কেন আদালতে আসবে? তিনি সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং বলেন, শিক্ষকেরা শাসন করেন বলেই আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। এজলাসেই শিক্ষক সমাজের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি হাত জোর করে ক্ষমা চান এবং তন্ময় চক্রবর্তীকে পিআর বন্ধে মুক্তি দেন। জামিনে মুক্তি পাওয়ার পর আদালতের বাইরে শিক্ষককে ফুলের মালা ও পুষ্পবৃষ্টিতে বরণ করেন তার ছাত্রছাত্রী ও সহকর্মীরা। আবেগপ্রবণ তন্ময় চক্রবর্তী বলেন, এত বছরের শিক্ষকতার জীবনে যারা মানুষ করতে চেয়েছি তারা মানুষ হয়েছে। সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদলে এবার গোপাল মুখোপাধ্যায় রোড। কলকাতার পার্ক সার্কাস এলাকার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখোপাধ্যায় রোড রাখা হচ্ছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা পৌর নিগমের কমিশনার স্মিতা পান্ডে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে কলকাতা পৌর নিগমকে ধন্যবাদ জানিয়েছেন এবং লিখেছেন, প্রকৃত নায়কদের সম্মান জানানোর এটাই সময়। 1933 সালে কলকাতা পৌর নিগম পার্ক সার্কাস থেকে কাশীপাড়া লেন জংশন পর্যন্ত নতুন রাস্তার নাম সোহরাওয়ার্দী অ্যাভিনিউ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এই নামকরণ হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে। গোপাল মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঁঠা নামে পরিচিত ছিলেন, 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় হিন্দুদের রক্ষায় অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন বলে বিজেপি দাবি করে। গত বছরও গ্রেট ক্যালকাটা কিলিং এর স্মরণে পদযাত্রায় তার ছবি হাতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। নতুন নামকরণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ডিম স্নান এলাকাবাসীর। প্রাক্তন কাউন্সিলর থেকে তৃণমূল নেত্রী ফের ডিম থেরাপির মুখে শাসক দলের নেতারা। হাওড়ার কাশন্দিয়া রোডে হাওড়া পুরসভার 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাসকে দেখে বিজেপি কর্মীরা ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখান। কাটমানি, তোলাবাজি ও জোর জুলুমের অভিযোগে কার্যত ডিম থেরাপির মুখে পড়তে হয় তাদেরকে। অন্যদিকে উত্তর 24 পরগনার গাইঘাটার বধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হন গাইঘাটা পঞ্চায়েতের তৃণমূল সভাপতি ইলা বাগচি। অভিযোগ, তার বৌমা থানায় লিখিত অভিযোগ করে জানান যে শাশুড়ি তার গয়না কেড়ে নিয়ে শারীরিক নির্যাতন করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার ইলা বাগচিকে গ্রেফতার করে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় একদল মহিলা তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন, চোর চোর স্লোগান দেন এবং বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। জনরোষের মুখ থেকে তৃণমূল নেত্রীকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়। সম্প্রতি গ্রেফতার হওয়া একাধিক তৃণমূল নেতা, নেত্রী ও জনপ্রতিনিধির বিরুদ্ধে ডিম থেরাপির ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। উত্তরবঙ্গে লাল ও কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে 200 মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি সহ বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে বাংলায়। বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে উত্তরবঙ্গেও শুক্রবার থেকে ফের বৃষ্টির দাপট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি